মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমি বাঁচতে চাই, বাঁচাও, বাঁচাও, না প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। আজকের গল্প আর্তনাদ। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। গল্প পাঠে রয়েছেন সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রাবণী মৈত্র, অর্ঘ্যকুসুম চক্রবর্তী, চঞ্চল কুমার, অনুরাধা দে, গৌতম শিকারী, লাভলি মুখার্জি, তিয়াশা অধিকারী, সরজিৎ বন্দ্যোপাধ্যায়, গর্বিতা সাহা, অঙ্কিতা দেব এবং সুশান্ত। সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম করেছেন ওম অরূপ। ফটিক ঠিক করেছে আজ থেকে সে রোজ এক্সারসাইজ করবে। তার জন্য ভোর 5টায় উঠে ঢাকুরিয়া লেকে এসে মর্নিং ওয়াক করছে। অমিত গেছে ব্যাঙ্গালোরে তার মিসেসের কাছে। আজ তার ফেরার কথা। ফটিক এই 7 দিন ধরে হোম ডেলিভারির খাবার খাচ্ছিল। আজ থেকে ঠিক করেছে স্যালাড, এগ বয়েল এবং ব্রাউন ব্রেড খাবে। ফটিক মর্নিং ওয়াক শেষ করে তার ফ্ল্যাটের সামনে এসে দেখে একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা তার দরজার পাশে কাঠের তৈরি জুতোর র্যাকটার উপর বসে অপেক্ষা করছে। ফটিককে দেখে তারা উঠে দাঁড়ায়, বলে, নমস্কার, আপনি নিশ্চয়ই ফটিক বাবু? হ্যাঁ, কেন বলুন তো? আমাদের অনেক বড় বিপদ হয়ে গেছে। আমাদের একমাত্র মেয়ে পামেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনারা ঘরে আসুন। ফটিক ঘরের দরজা খুলে পাখা ছেড়ে ওনাদের বসতে বলে। ডাইনিং টেবিলের ওপর থেকে জলের বোতল নিয়ে ভদ্রলোক ও ভদ্রমহিলাকে দেয়। ওনারা জলপান করতে থাকে। বোঝা যায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সামনের সোফাটায় বসে বলে, হ্যাঁ, এবার বলুন। আমার নাম হারু সেন, উনি আমার মিসেস সীমা সেন। আমাদের বড় মেয়ে পামেলাকে গত 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সে কি বাড়ি ছেড়ে পালিয়েছে, না অন্য কোথাও গেছিল ওখান থেকে হারিয়েছে? না না, কোনোটাই না। তবে পামেলা আমাদের অমতে একজনকে বিয়ে করে বাড়ি থেকে চলে গেছে প্রায় 1 মাস আগে। এরপর আমাদের সাথে ওর কোনো রকম যোগাযোগই হয়নি। কিন্তু ওর বোন, মানে আমাদের ছোট মেয়ে রুমেলার সাথে ওর নিয়মিত মোবাইলে যোগাযোগ থাকতো। কিন্তু গত শনিবার থেকে পামেলার মোবাইলটা সুইচ অফ। সে তো হতেই পারে, কোথাও বেড়াতে গেছে, মোবাইল ইউজ করছে না। হ্যাঁ, রুমেলার মুখে শুনেছিলাম পামেলা ওর শ্বশুরবাড়ি লোকেদের সাথে মিরিকে গেছে বেড়াতে। সেই জন্যই মোবাইল অফ রেখেছে। আপনার ছোট মেয়ের কাছে নিশ্চয়ই আপনাদের জামাইয়ের নাম্বার আছে, সেই নাম্বারে করতে বলুন। হ্যাঁ, করেছিল, পাইনি। আর তাছাড়া শুনেছি রাজা হংকং গেছে অফিসের কাজে। রাজা মানে আপনাদের জামাই? হ্যাঁ। আপনারা পামেলার শ্বশুর বাড়ি চলে যান, ওখানে নিশ্চয়ই কেউ না কেউ আছে, সেই বলে দিতে পারবে মিরিক থেকে ওরা কবে ফিরছে। কথাটা শুনে স্বামী স্ত্রী দুজন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে ফটিক জিজ্ঞাসা করে, মেয়ের শ্বশুর বাড়ি চেনেন না তাই তো? আজ্ঞে হ্যাঁ। কি করে পারেন বলুন তো? মেয়ে নিজের পছন্দ মতো বিয়ে করেছে বলে খোঁজ খবর নেবেন না? কোথায় যাচ্ছে, কোথায় থাকবে, ছেলের বাড়ি কোথায়? আর আমার তো মনে হচ্ছে ছেলেটাকে আপনারা বেশ ভালো করেই চেনেন। আপনি ঠিকই ধরেছেন। ছেলেটি আমাদের বাড়ির দারোয়ান রামগোপাল, তার ছেলে। ওর বাবা যখন কাজ করত
রাজা প্রায় আসতো আমাদের বাড়ি। তখনই হয়তো পামেলার সাথে ওর আলাপ হয়েছিল। রামগোপাল মায়না পেয়ে মাসে 2-3 দিনের জন্য বাড়ি যেত। একদিন রাজা ফোন করে জানায় ওর বাবা বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এরপর থেকে রাজা কোনোদিনও আমাদের বাড়ি আর আসেনি। প্রায় 5 বছর পরে পামেলা এসে আমাদের জানায় সে রাজাকে বিয়ে করবে। তার মানে ওদের মধ্যে কন্টিনিউ যোগাযোগ ছিল। তা বিয়েতে আপত্তি করলেন কেন? রাজা আমাদের বাড়ির দারোয়ানের ছেলে, আর তাছাড়া বিহারি। আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব? আপনি তো দেখছি আগেকার সিনেমার হিরোইনের বাবার মতন চিন্তা ভাবনা নিয়ে চলেন। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রামগোপাল যখন আপনার বাড়ির দারোয়ান ছিল, নিশ্চয়ই তার অ্যাড্রেস প্রুফ কিছু রেখেছিলেন। হ্যাঁ, ওর আধারের ফটোকপি আছে। সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। এই সময় মিসেস সীমা তার ব্যাগ থেকে পামেলার পোস্টকার্ড সাইজের 1 কপি ফটো বার করে বলে, এই নিন পামেলার ফটো। পিছনে আমাদের মোবাইল নম্বর সহ বাড়ির অ্যাড্রেসটাও দেওয়া আছে। ফটিক ফটোটা নিয়ে দেখে, তারপরে বলে, বাহ, আপনাদের মেয়ে তো দারুণ দেখতে। শুধু শুধু বিয়ে করলো, তার থেকে সিনেমার হিরোইন হলে ভালো করতো। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি সেন কোম্পানির মালিক। সেন কোম্পানি? সে তো বিরাট কোম্পানি। ঠিক আছে, অমিত ফিরুক, ওর সাথে আলোচনা করে আমাদের ফিজের অ্যামাউন্টটা জানিয়ে দেবো। অমিত এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। ও ফটিককে দেখে হাত নাড়ায়। ফটিক অমিতকে নিয়ে ভাড়া করা গাড়িতে উঠে বসে। তারপর বল, কেমন আছিস? একা থাকলে আমি ভালোই থাকি। তুই বল, বাসবি, মাসিমা, ওরা কেমন আছে? ওরা খুব ভালো আছে। বলছিল তুই কেন গেলি না? বাসবি আমাকে ফোন করেছিল, ওকে বলে দিয়েছি পরের বাড়ি যাব। আর শোন, আমার জন্য কিন্তু রান্নাবান্না করবি না, কারণ এখন আমি স্যালাডের ওপর আছি আর সকালে লেকে গিয়ে এক্সারসাইজ করছি। বাহ, এই তো চাই শরীরই সম্পদ। ঠিক আছে, তা মাঝে মাঝে তোর জন্য বাসন্তী পোলাও বানিয়ে পাঠিয়েছে, সেটা আমি খেয়ে নেবো। সে কী করে হয়? একজন ভালোবেসে আমার জন্য পাঠালো আর তুই খেয়ে নিবি? তুই তো বললি স্যালাড ছাড়া কিছু খাচ্ছিস না। হ্যাঁ, কিন্তু একদিন খেলে কিছু হয় না। এই সময় ফটিকের মোবাইল বেজে ওঠে। ফটিক নাম্বারে চোখ বুলিয়ে অন করে বলে, হ্যাঁ বলুন মিস্টার হারু। ফোনে হারু বলে, হ্যালো, বলছি আমার মেয়েকে খুঁজে পেলেন? সবে তো আজ সকালে ফটো দিয়ে গেলেন, একটু ওয়েট করুন। আমরা খুব দুশ্চিন্তায় আছি। প্লিজ আপনি আমাদের মেয়েকে খুঁজে বার করুন। আর আপনাদের ফিজের অ্যামাউন্টটা নিয়ে ভাববেন না, আপনারা যা চাইবেন তাই দেব। ঠিক আছে, আর শুনুন, আগামীকাল সকাল 10টা নাগাদ আমি আর অমিত আপনাদের বাড়ি যাব। আপনার ছোট মেয়ে রুমেলাকে থাকতে বলবেন। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। ফটিক ফোন কাটার পরে অমিত জিজ্ঞাসা করে, নতুন কেস? হ্যাঁ, সেন কোম্পানির মালিক আরও ফোন করলো। ওনার বড় মেয়ে পামেলাকে শনিবার থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? ডিটেলসটা বলছি শোন। আজ সকালে মিস্টার হারু এবং তার মিসেস সীমা আমাদের ফ্ল্যাটে এসেছিল। ফটিক গাড়িতে যেতে যেতে অমিতকে সম্পূর্ণ ঘটনা বলে। অমিত সব শোনার পরে বলে, মনে পাচ্ছে না বলে ওনারা তো ভয় পাচ্ছে কেন? আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো অন্য রহস্য আছে। দেখা যাক, কাল সকালে গিয়ে বোঝার চেষ্টা করব। ড্রাইভার ভাই, ওই ডান দিকে বিল্ডিংয়ের সামনে রাখো। চওড়া রাস্তার পাশে উঁচু বাউন্ডারি ঘেরা বড় জমির ওপর সুন্দর দোতলা বাড়িটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফটিক ও অমিত ট্যাক্সি করে আসে এবং বাড়ির সামনে নামে। এরপর অমিত ট্যাক্সি ভাড়া মিটিয়ে বড় গেটটার দিকে এগিয়ে যায়। এমন সময় গাড়ি বারান্দার ওপরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা হারুবাবু চিৎকার করে বলে ওঠে, সিকান্দার,
বাবুরা এসেছেন, গেটটা খুলে দাও। দারোয়ান সিকান্দার হারুবাবুর কথা মতন গেট খুলে দিয়ে ফটিকদের আসতে বলে। এরপর গেট বন্ধ করে ফটিকদের রাস্তা দেখিয়ে মেন দরজার কাছে নিয়ে যায় এবং দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে বলে। ফটিক ও অমিত ভেতরে প্রবেশ করে। সামনে বিরাট বসার জায়গা, বাঁদিকে ডাইনিং, রান্নাঘর ও স্টাফ রুম, ডান দিকে সম্ভবত গেস্ট রুম এবং স্টাডি রুম। ড্রয়িং রুমের মাঝখান থেকে দোতলায় উঠে গেছে সিঁড়ি, ওপরে 3 দিকে লম্বা বারান্দা ও তার সাথে বেডরুম। ফটিকরা এত বড় বাড়ি সিনেমার পর্দা ছাড়া বাস্তবে কোনোদিনও দেখেনি। হারুবাবু সিঁড়ি থেকে নামতে নামতে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। এই সময় স্টাডি রুমের পর্দা সরিয়ে রুমেলা একবার ফটিকদের দেখে নেয়। ফটিক সেটা খেয়াল করে। হারুবাবু ততক্ষণে সিঁড়ি থেকে নেমে এসেছে। বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো? না না, ম্যাপ ফলো করে চলে এসেছি। বসুন। অমিত ও ফটিক সোফায় বসে। ফটিক জামার বুক পকেট থেকে পামেলার ফটো বার করে চোখ বোলায়, তারপর পকেটে রেখে দেয়। অমিত বলে, আপনার সাথে আমার আলাপ হয়নি। আমি অমিত। আমি বুঝতে পেরেছি। আচ্ছা বলুন, চা নেবেন না কফি? আমি চা। ফটিক, তুই কি নিবি? কফি। হারুবাবু রান্নাঘরের দিকে উদ্দেশ্য করে বলে, নিতা, এখানে একটা চা আর একটা কফি দেবে। আপনি বসুন। হ্যাঁ, বসছি। হারুবাবু সামনের সোফাটায় বসে। এরপর ফটিক জিজ্ঞাসা করে, আপনার মেয়ে ফিরে এসেছে, আমাকে জানালেন না তো? ফিরে এসেছে? কে বলল আপনাকে? একটু আগেই তো দেখলাম, ওদিকের ঘরের পর্দা সরিয়ে আমাদের দেখছিল। এই সময় রুমেলা স্টাডি রুমের দিক থেকে এগিয়ে আসতে আসতে বলে, আপনি আমাকে দেখেছেন? নমস্কার, আমি রুমেলা, ওনার ছোট মেয়ে। রুমেলা হারুবাবুর পাশে সোফায় গিয়ে বসে। ফটিক অমিত দুজন দুজনের মুখের দিকে একবার তাকিয়ে নেয়, তারপরে বলে, আপনারা কি যমজ বোন? হ্যাঁ, রুমেলা পামেলার থেকে 3 মিনিটের ছোট। ওনারা একসাথে থাকলে আপনারা চেনেন কি করে? এই সময় সীমা আসেন। তিনি পরনে লাল পাড়ে সাদা শাড়ি, দেখে বোঝা যাচ্ছে সবে স্নান সেরে এসেছেন। আমাদের অভ্যেস হয়ে গেছে। নমস্কার। গতকাল তো আপনার সাথে দেখা হয়নি। আমি পামেলা, রুমেলার মা। নমস্কার, আমি অমিত। আমার সাথে আপনাদের কি কোনো দরকার আছে? যদি না থাকে আমি ঠাকুর ঘরে যাব। না, আজ মেন রুমেলার সাথেই আমাদের কথা আছে, আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে আপনারা কথা বলুন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে আসি যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মিসেস সীমা চলে যায়। হারু বলে ওঠে, আমি থাকলে আপনাদের কোনো অসুবিধে নেই তো? মিস্টার হারু, আমরা ডিটেকটিভ নই, নিখোঁজদের সন্ধান করি। এই সময় নিতাসহ আর একজন কাজের লোক এসে হাজির। তাদের হাতে অমিতের জন্য চা, ফটিকের জন্য কফি এবং বড় দুটো ট্রেতে নিমকি, চানাচুর, বিস্কুট ও 2 রকমের মিষ্টি। এগুলো সব বড় সেন্টার টেবিলের উপর রেখে চলে যায়। ওরে বাবা, এত কিছু! কথা বলতে বলতে খেয়ে নেবেন। রুমেলা, তোমার সাথে কি পামেলার রোজই কথা হতো? হ্যাঁ স্যার। তোমার মা বাবা বলছে পামেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই মেয়েটা 1 মাস আগে বিয়ে করে চলে গেছে, এবং যতটুকু তোমার বাবা মার মুখে শুনলাম, লাস্ট শনিবার তোমাকে জানিয়েছে সে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিরিক ঘুরতে গেছে। সেখানে হারিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? আমার দিদি আজ অবধি কোনো দিন 1 মুহূর্তের জন্যও মোবাইল অফ করেনি। তাছাড়া এখান থেকে যাবার পরে ও আমাকে প্রতিদিন 2 বেলা ফোন করত, কিন্তু লাস্ট শনিবারের বিকেলে কথা হবার পর থেকে মোবাইলটা সুইচ অফ। আপনি তো বললেন 2 বেলা কথা হতো, বিকেলে আপনাকে ফোন করার পরে সুইচ অফ হয়েছে, বুঝলেন কি করে? রুমেলা একটু দ্বিধাবোধ করে হারুবাবুর দিকে তাকায়, তারপর স্বর নিচু করে বলে, মা দিদির সাথে কথা বলতে চেয়েছিল। হারুবাবু কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। রুমেলা বলে ওঠে, আসলে
আমার ভয় দিদির বড় ননদকে নিয়ে। শুনেছি উনি নাকি খুব রকচটা। ওনার বিয়ের সময় কোনো একটা কারণে হবু বরকে বিয়ের পিড়িতে বসেই চর মেরেছিল। তারপর থেকে লগ্ন ভ্রষ্টা হয়ে বাড়িতেই থাকে। সে তো বুঝলাম, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন? পামেলাকে ওর শ্বশুর বাড়ির কেউ কিছু করতে পারে এমন কিছু কি ডাউট করছেন? আসলে ওর মোবাইল সুইচ অফ পাওয়ার পর থেকে জানি না কেন আমার মনে একটা ভয় জন্মেছে। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ছোট থেকেই ওদের দুই বোনের একজনের যদি কিছু অঘটন ঘটে অপরজন বুঝতে পারে। একবার পামেলা ওর মার সাথে মার্কেটিং করতে গিয়েছিল, আর তখন একটা বাইক পামেলাকে ধাক্কা মারে। সাথে সাথে রুমেলা ছুটে এসে আমায় বলেছিল দিদির কিছু একটা হয়েছে। এমন ঘটনা ওদের দুই বোনের মধ্যে অনেকবার ঘটেছে। তাই এবার যখন ও এসে বলল দিদির জন্য ওর দুশ্চিন্তা হচ্ছে, তখন আমরা ব্যাপারটাকে আর নেগলেক্ট করতে পারিনি। এমন সময় সোফার পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবিনবাবু বলে ওঠে, আর তাই জন্য আমি তোমাদের সাথে যোগাযোগ করতে বলেছিলাম। রবিনবাবুর গলা পেয়ে সবাই তার দিকে তাকায়। ফটিক অমিত সম্মান জানাবার জন্য উঠে দাঁড়ায়। হারু বলে, আরে কখন এলি? কিছুক্ষণ আগে। আরে তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? বস বস। তোমরা নিশ্চয় ভাবছো অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এখানে কি করছে। রবিন আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসাথেই কলেজের পড়া শেষ করেছি। যখন রুমেলার কাছে সব শুনলাম, তখন আমি রবিনের সাথে যোগাযোগ করি, আর ওই আপনাদের দায়িত্ব দিতে বলে। থ্যাংক ইউ স্যার, আমাদের ভরসা করার জন্যে। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, তোমাদের গুডউইল সবাই জানে। যাই হোক, মেরিক পুলিশ স্টেশনে জানিয়ে রাখা আছে, ওরা পামেলার কোনো খবর পেলেই আমাকে জানাবে। আসলে হোমস্টেতে উঠেছে তো, কোনো রিসোর্ট বা হোটেলে উঠলে তাড়াতাড়ি খোঁজ পাওয়া যেত। ফটিক রুমেলাকে জিজ্ঞাসা করে, ওরা যে হোমস্টেতে উঠেছে এই কথা কি পামেলা তোমাকে জানিয়েছিল? হোমস্টের কোনো নাম বলেনি। সাধারণত বেশিরভাগ হোমস্টের কোনো নাম হয় না, তাই হয়তো জানায়নি। হ্যাঁ সেটাই, কারণ আমি যখন নাম জিজ্ঞাসা করলাম ও বলেছিল কোনো নাম নেই। ঠিক আছে, আজ আমরা উঠব। তার আগে কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিই। আপনার জামাইবাবু কেমন লোক? ভালো, যাকে বলে জেন্টলম্যান। পামেলা যে মেরিক গেছে আপনার জামাইবাবু জানে? হ্যাঁ, রাজাদা যখন ফোন করেছিল তখন জানিয়েছিল। রাজার মোবাইল নাম্বার দিন। দিচ্ছি, কিন্তু তাকে তো ফোনে পাবেন না, কারণ রাজাদার প্রিপেইড লাইন, ওতে ইন্টারন্যাশনাল কল হয় না। তবে আপনার দিদির সাথে কথা হতো কিভাবে? রাজাদা ফোন বুথ থেকে ফোন করত। ওকে, তবে আমরা এখন আসছি স্যার। হ্যাঁ এসো। ফটিক ও অমিত আসানসোল যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ফটিকের মোবাইলে রিং হয়। ফটিক বুক পকেট থেকে মোবাইল বার করে দেখে অচেনা নাম্বার। এটা আবার কে ফোন করলো? হ্যালো। হ্যালো, আমি রুমেলা বলছি। হ্যাঁ বলো। রাজাদা ফোন করেছিল, সেও দিদিকে ফোন করে না পেয়ে দিদির খোঁজ খবর নিচ্ছিল। রাজাদার বাড়ির লোকেদেরও ফোন নাকি সুইচ অফ। আমি আপনার নাম্বার দিয়ে দিয়েছি। দিদিদের নাকি আজ সকালে বাড়ি ঢুকে যাবার কথা, আর রাজাদা নিজেও আগামী পরশু ফিরে আসছে। ঠিক আছে, আমরা আজ আসানসোল যাচ্ছি। রাজাদাদের বাড়ি? তুমি জানতে রাজাদের বাড়ি আসানসোলে? হ্যাঁ জানি তো। ড্যাডি যখন আপনাকে রাজাদার বাবার আধার কার্ডের ফটো পাঠাচ্ছিল তখনই ড্যাডিকে বলেছিলাম অ্যাড্রেসটা ঠিক আছে, ওরা আসানসোলেই থাকে। ওকে, তুমি তোমার বাবাকে বলে দিও আমরা আসানসোল যাচ্ছি, দরকার পড়লে ফোন করতে পারি। আর তোমার নাম্বারটা আমি সেভ করে রাখছি। বাই বাই। ফটিক লাইন কাটার সাথে সাথে অমিত ছোট একটা ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে আসে। এই নে লাগেজটা ধর,
একদিন থাকার মতো গুছিয়ে নিলাম। দাঁড়া, আমি টুথব্রাশগুলো নিয়ে নিই। অনেক দেরি হয়ে গেল, যেতে প্রায় ঘন্টা 5 লাগবে। এমন সময় আবার ফটিকের মোবাইল বেজে ওঠে। দেখে রুমেলার নম্বর। ফটিক অন করে বলে, হ্যাঁ বলো রুমেলা। আমি হারু বলছি। শুনলাম আপনারা আসানসোল যাচ্ছেন। এই নাম্বারে কি আপনার ফোনপে আছে? হ্যাঁ আছে। ওকে। আর আপনারা কিসে যাচ্ছেন? একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। কি দরকার ছিল ভাড়া করার? আমাকে বলতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। বাই দ্য ওয়ে, সাবধানে যাবেন, আর কিছু খবর পেলে জানাবেন। নিশ্চয়ই। ফটিকরা আসানসোলের দিকে রওনা দেয়। যেতে যেতে বেশ কয়েক জায়গায় দাঁড়ায়। এক জায়গায় অমিত ও ড্রাইভার পেট পুড়ে মাংস ভাত খেয়ে নেয়। ফটিক 6টা সেদ্ধ ডিম ও একটা পেয়ারা খায়, আর কিছু ফল গাড়িতে তুলে নেয়। হারুবাবু 50,000 করে দুবারে 1 লক্ষ টাকা ফটিকের অ্যাকাউন্টে পাঠিয়েছে। আসানসোল পৌঁছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফটিকরা রাজাদের বাড়ি পৌঁছয়। বাড়িটাকে দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো। দেয়ালের অনেক জায়গা থেকে চুনসুরকি খসে পড়েছে। একতলা L.10-এর বাড়ি। তাতে 3টে বেডরুম, একটা রান্নাঘর আর একটা কমন বাথরুম। সামনে বড় একটা উঠোন আর চারদিকে পুরনো কালের বাউন্ডারি। তাতে হাইট শট একটা 2 পাল্লার কাঠের দরজা। ফটিকরা দরজা ঠেলে উঠোনে প্রবেশ করে। দেখে একজন 50 বছরের মহিলা বারান্দায় বসে নিজের মনে সবজি কাটছে। ফটিক বলে, রাজা আছে? মনে হলো ভদ্রমহিলা মানে রত্না দেবী একটু চিন্তামগ্ন ছিল। ফটিকদের গলা শুনে সে চমকে ওঠে ও ফটিকদের দিকে তাকিয়ে বলে, না, রাজা বাড়িতে নেই। কিন্তু আপনারা কারা? আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। আমরা রাজা আর পামেলার কলকাতার বন্ধু। পামেলা কি ঘরে আছে? রত্নাদেবী কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় পাশের ঘরের দরজা থেকে একজন বছর 35-36-এর অবিবাহিত মহিলা বেরিয়ে আসে আর বলে, কেন আপনারা জানেন না রাজা আর পামেলা বিদেশে গেছে হানিমুন করতে? কিন্তু আমরা যতদূর জানি, রাজা একা হংকং গেছে অফিসের কাজে, আর পামেলা আপনাদের সাথে মিরিক গেছিল ঘুরতে। আপনারা তো আজ ভোরের ট্রেনে ফিরেছেন। মনে হলো কবিতা একটু ঘাবড়ে গেছে। এমন সময় দেখা যায় পাশের ঘর থেকে বছর 30-এর একজন বিবাহিত মহিলা ও বছর 35-এর একজন লোক বেরিয়ে আসে। কবিতা তাদের দিকে একবার তাকিয়ে নেয়, তারপর নিজেকে একটু সামলে ফটিকদের বলে, হ্যাঁ, আমরা মিরিখে গেছিলাম, কিন্তু পামেলা আমাদের সাথে যায়নি। কথাটা শুনে অমিত অবাক হয়ে ফটিকের দিকে তাকায়। ফটিক অমিতকে ইশারায় থামতে বলে। এরপর ফটিক জিজ্ঞাসা করে, যাই হোক, আগে আপনাদের সাথে পরিচয়টা সেরে নিই। আমি তরুণ আর ও নগেন। আমরা দুজনেই রাজার বন্ধু। এবার আপনাদের পরিচয় দিন। আমি কবিতা, রাজার দিদি। উনি আমার মা রত্না দেবী, আর ওটা আমার ছোট বোন সবিতা, আর পাশের জন সবিতার হাজব্যান্ড অনুপ। পরিচয় দেবার সময় কেউ কিন্তু নমস্কার বা হাই হ্যালো জানালো না। সবার চেহারায় একটা দ্বিধাবোধ প্রকাশ পাচ্ছে। ফটিক বলে, আমি আর নগেন শেয়ার মার্কেটের এজেন্ট। পামেলার কিছু শেয়ার কেনা ছিল, সেটা বিক্রি করে 2 কোটি টাকা হয়েছে। তাই পামেলাকে খবরটা দিতে এসেছিলাম। আসলে ওর ফোনটা গত 4 দিন ধরে সুইচ অফ পাচ্ছি। রত্নাদেবী অবাক সুরে বলে ওঠে, 2 কোটি টাকা? আরে বসুন বসুন, আপনারা বসুন। এই কবিতা চেয়ার 2টো বার করে দে। টাকার অ্যামাউন্ট শুনে বাড়ির সকলে যেন ব্যস্ত হয়ে উঠল। সবিতা ও তার হাজব্যান্ড অনুপ চেয়ার আনতে ঘরে ছুটে যায়। কবিতা তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে আসে। এই নিন, বসুন। জলটা কি ঠান্ডা খাবেন না মিশিয়ে দেব? আপনারা ব্যস্ত হবেন না। ব্যস্ত হওয়ার কি আছে?
এইটুকু তো করতেই পারি। আপনারা বসুন। আচ্ছা বাবা, তোমরা চা খাও তো? হ্যাঁ খাই, কিন্তু অল্প করে দেবেন। ঠিক আছে, তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। আমাকে একটা কথা বলুন, পামেলা কোথায়? কারণ আমরা যতদূর জানি পামেলা আপনাদের সাথে মিরিক গেছিল। বাড়ির সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে থাকে। এরপর কবিতা বলে ওঠে, আপনারা ঠিকই জানেন পামেলা আমাদের সাথে মিরিকে গেছিল, কিন্তু কাউকে কিছু না বলে ওখান থেকে কোথাও চলে যায়। কোথাও চলে গেছে মানে? পুলিশে খবর দিয়েছেন? না, আমরা ভয় পেয়ে যাই। জানি কথাটা জানাজানি হলে পুলিশ আমাদের আটকে রাখতো, তাই কাউকে না জানিয়ে আমরা ফিরে আসি এবং আমাদের মোবাইল সুইচ অফ করে রাখি। কবে চলে গেছে? গতকাল বিকেলে। এমন সময় রত্না দেবী এসে সামনে দাঁড়ায়, বলে, আচ্ছা বাবা, পামেলাকে যদি না পাওয়া যায় তাহলে টাকাগুলো রাজা পাবে তো? সেটা দেখতে হবে, কিন্তু আপনাদের পুলিশে ইনফর্ম করা দরকার ছিল। এইভাবে পালিয়ে আসাটা ঠিক হয়নি। এমন সময় ফটিকের ফোন বেজে ওঠে। ফটিক বুক পকেট থেকে মোবাইল বার করে। স্ক্রিনে দেখতে পায় অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনের নাম। ফটিক উঠে গিয়ে উঠোনের দরজা থেকে বেরিয়ে ফোন অন করে। বলুন স্যার। তোমরা কি পৌঁছে গেছো? হ্যাঁ, রাজাদের বাড়ি আছি। বাড়ি থেকে বেরিয়ে এসে কথা বলো। আমি বাইরেই আছি। ওকে, ওখানে কি পামেলা আছে? না স্যার, বলছে গতকাল নাকি হোমস্টে থেকে পামেলা কোথাও চলে গেছে। শোনো, মিরিকের একটা হোমস্টের পাশের জঙ্গলে কোনো মহিলার জ্বলন্ত বডি পাওয়া গেছে। কি বলছেন? ওটা পামেলার বডি কিনা জানি না, কারণ বডি চেনা যাচ্ছে না। 80% পুড়ে গেছে। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। তুমি একটা কাজ করো, লাইভ লোকেশন পাঠাও। এক্ষুনি ওদের অ্যারেস্ট করছি না, কিন্তু নজর রাখতে হবে। ফটিক ফোন ছেড়ে রবিনবাবুকে লাইভ লোকেশন পাঠায়। এরপর কিছু চিন্তা করতে থাকে। এমন সময় অমিত আসে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস যে? কার ফোন ছিল? পরে বলছি, চল ভেতরে চল। ফটিক অমিত আবার বাড়ির ভেতরে প্রবেশ করে। রত্নাদেবী ফটিককে দেখে বলে ওঠে, এ বাবা, চা তো পুরো ঠান্ডা জল হয়ে গেল, একটু গরম করে দেবো? না না, শুনুন, আমি এখন চা খাবো না। আমাদের বস ফোন করলো, আমাদের এখনই কলকাতায় ফিরতে হবে। আর হ্যাঁ, পামেলার হারিয়ে যাবার কথাটা জানালাম। বলল পামেলাকে না পাওয়া গেলে রাজাই টাকাটা পাবে। তবুও হেড অফিসে আলোচনা করে ফাইনাল জানাবে। তবে আজ আমরা আসি। শুনুন, আপনারা আমার বড় মেয়ের নাম্বারটা নিয়ে যান। যখন রাজাকে টাকাগুলো দেবেন, আমার বড় মেয়েকে একবার ফোন করে জানিয়ে দেবেন। কবিতা, তোর নাম্বারটা দে। আপনারা আমার নাম্বার রাখুন, আর এখনই সবার মোবাইল অন করুন। আপনাদের ফোনে না পেলে পুলিশ কিন্তু আপনাদের সন্দেহ করবে, তখন কিন্তু টাকা পেতে অসুবিধা হয়ে যাবে। ফটিকরা গাড়ি করে কলকাতার দিকে ফিরে যাচ্ছে। অমিত ফটিককে জিজ্ঞাসা করে, আমাদের তো আজ আসানসোল থাকার কথা ছিল, হঠাৎ ফিরে যাচ্ছিস? বুঝলি অমিত, এই প্রথম মনে হয় আমরা কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাবো না। কেন হঠাৎ এই কথা বলছিস? পামেলা সম্ভবত বেঁচে নেই। কি বলছিস তুই? রবিনবাবু ফোন করেছিল, কোনো এক হোমস্টের পাশের জঙ্গলে একজন মহিলার জ্বলন্ত ডেড বডি পাওয়া গেছে। সেটা যে পামেলার, এটা কনফার্ম হলি কি করে? ডাউট করা হচ্ছে। তাছাড়া রাজাদের বাড়িতে ঢোকা থেকে চিন্তা কর, ওদের কারো ব্যবহার কিন্তু নর্মাল ছিল না। তাছাড়া প্রথমেই ওরা বলেছিল পামেলা ওদের সাথে মিরিকে যায়নি। তার মানে ওর শ্বশুরবাড়ির লোকেরাই পামেলাকে পুড়িয়ে মেরেছে। বডিটা যদি পামেলার হয় তবে তো ধরে নিতে হবে ওরাই মেরেছে। ওরা যদি জানতে পারে পুলিশ পামেলার বডি পেয়েছে, তবে তো ওরা পালিয়ে যাবে। পালাতে পারবে না, কারণ রবিনবাবু অলরেডি লোকাল থানাকে বলে সিভিল ড্রেসে পুলিশ লাগিয়ে রেখেছে। এই সময় ফটিকের মোবাইল বেজে ওঠে। ফটিক হাতে ধরা মোবাইলে চোখ বুলায়, দেখে হারুবাবুর ফোন।
ফটিক ফোন রিসিভ করে না। মোবাইলের রিং অফ হলে ফটিক রবিনবাবুকে ফোন করে। হ্যাঁ বলো ফটিক, তোমরা কি বেরিয়ে এসেছো? হ্যাঁ, আপনি কি হারুবাবুকে কিছু জানিয়েছেন? না, এখনো কিছু জানাইনি। কেন, তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, আমি আপাতত হারুবাবুকে বলছি পামেলারা এখনো ফেরেনি। ওকে, সেটাই বলো। বাকিটা কাল সকালে সামনাসামনি কথা হবে। ফটিক ফোন ছাড়লে অমিত বলে ওঠে, সত্যি যদি পামেলা মারা যায় তবে তো আমাদের আর কোনো কাজ রইল না। যেই কাজের দায়িত্ব নিয়েছি সেই কাজ শেষ করেই ছাড়ব। কিন্তু আমরা কি করব? সে বেঁচে থাকলে নাই খুঁজে বার করতাম। ওটা যদি পামেলার বডি হয় তবে ধরে নিতে হবে দোষীরা খুব সহজে দোষ স্বীকার করবে না, আর পুলিশ তার গণ্ডির মধ্যে থেকেই কাজ করবে। প্রমাণ ছাড়া তারা কিছু করতে পারবে না। তখন হয়তো রবিনবাবু সিআইডির ওপর দায়িত্ব দেবে, আর হারুবাবু প্রাইভেট ডিটেকটিভ হায়ার করবে। আর প্রাইভেট ডিটেকটিভের কাজটাই আমি করব। কথা শেষ করে ফটিক হারুবাবুকে রিং ব্যাক করে। হ্যাঁ বলুন। সেনবাড়িতে হারু, সীমা, রুমেলা পামেলার মৃত্যুর খবর পেয়ে কান্নাকাটি করছে। আত্মীয় স্বজনরা ওনাদের সান্ত্বনা দেবার চেষ্টা করছে, আবার কেউ কেউ তাদের সাথে কাঁদছে। ডিএনএ রিপোর্টে কনফার্ম হয়ে গেছে যে ওটা পামেলারই বডি। রবিন ও ফটিকরা নীরব দর্শকের মতো সেনবাড়ির লোকেদের কান্না শুনতে থাকে। এরপর রবিন আর বেশিক্ষণ বন্ধুর পরিবারের কষ্ট সহ্য করতে পারে না, ঘরের বাইরে বেরিয়ে আসে। ফটিক অমিত নিজের চোখের জল মুছতে মুছতে রবিনবাবুকে ফলো করে। ও ধীরভাবে বেরিয়ে আসে। রবিনবাবু বাইরে এসে নিজের চোখের কোণে আসা জল মুছে নেয়। এরপর সবাই কিছুক্ষণ মন ভার করে দাঁড়িয়ে থাকে। একটা সময় ফটিক বলে ওঠে, কাজটা নেবার সময় ভাবিনি এমন একটা কষ্টকর মুহূর্তের সাক্ষী হতে হবে। পামেলার শ্বশুর বাড়ির লোকেদের নিশ্চয়ই অ্যারেস্ট করা হয়েছে। লোকাল থানা অ্যারেস্ট করেছে, কিন্তু মনে হয় না আটকে রাখা যাবে। অনেক ভয় দেখে জিজ্ঞাসাবাদ করেও দোষ স্বীকার করানো যাচ্ছে না। ওদের সবার একটাই কথা, পামেলা কাউকে কিছু না বলে হোমস্টে থেকে চলে গেছিল। এরপর ওরা অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। এই কথা নাকি হোমস্টের মালিকও জানে। সেদিন তো আমাদের বলল না যে হোমস্টের মালিক জানে, বরঞ্চ বলেছিল পুলিশের ভয়ে তারা কাউকে জানায়নি। দেখো, এটা বোঝা যাচ্ছে মার্ডারটা ওরাই করেছে বা ওদের মধ্যে কেউ করেছে, কিন্তু দোষ যদি স্বীকার না করে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, কারণ এত সহজে আমি ওদের ছাড়ব না। রাজা সকালে এয়ারপোর্টে নেমে ফটিককে ফোন করেছিল, পামেলাকে খুঁজে পাওয়া গেছে কিনা জানতে চাইছিল। ফটিক পামেলার মৃত্যুর খবর ওনাকে জানায়নি। আমি রাজাকে ফোন করেছিলাম, বিকেল 4টের সময় লালবাজারে আসতে বলেছি। উনি যদি বাড়ির লোককে ফোন করে তবে তো পামেলার মৃত্যুর খবর জেনে যাবে। ফোনে কাউকে পাবে না, সবার ফোন সুইচ করা হয়েছে। স্যার, যখন লালবাজারে রাজা আপনার সাথে দেখা করতে আসবে আমরা থাকতে পারি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। লালবাজারে আসতে বলেছিলেন বলে আমি সারাদিন দুশ্চিন্তায় ছিলাম। আমি আজ অবধি কোনো দিন পুলিশ স্টেশনে আসিনি। আমাকে বলবেন স্যার কেন এখানে ডাকলেন? পামেলার কিছু হয়নি তো? রুমেলকে অনেকবার ফোন করেছিলাম, রিসিভ করেনি। আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? এয়ারপোর্ট নেমে সোজা অফিস চলে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সারাদিন আজ আমি কোনো কাজ করতে পারিনি। যেদিন থেকে পামেলা এবং বাড়ি লোকেদের ফোনের সুইচ অফ পেয়েছি সেদিন থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে। আপনারা কি ওদের কোনো খোঁজ পেয়েছেন?
আজকে কি আপনি আসানসোল ফিরে যাবেন? হ্যাঁ, বাড়িতে গেলে সঠিক কোনো খবর পাবো। আপনারা কি কিছু খবর পেয়েছেন? পেয়েছি, কিন্তু খুব দুঃখজনক। কি হয়েছে প্লিজ আমাকে বলুন। রবিনবাবু রাজার পাশে চেয়ারে বসে থাকা ফটিকদের দিকে একবার তাকায়, তারপর জলের গ্লাস রাজার দিকে বাড়িয়ে দিয়ে বলে, বলছি, নিন জল খান। রাজা হাত বাড়িয়ে জলের গ্লাস নেয়, কিন্তু উত্তেজিত কমে না। জল না খেয়েই বলে, প্লিজ স্যার, আপনি আমাকে বলুন, আমার মন খুব চঞ্চল হয়ে আছে। পামেলা মার্ডার হয়েছে। কথাটা শুনেই রাজার হাত থেকে জলের গ্লাস পড়ে যায়। রাজার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এরপর তার কান্না আর থামে না। রাজাকে চেম্বারে একা রেখে রবিনবাবু ফটিকদের নিয়ে বাইরে লম্বা বারান্দায় এসে দাঁড়ায়। এরপর একটা সিগারেট বার করে তাতে আগুন দিয়ে ধোঁয়া টানতে থাকে। ফটিক অমিত ব্যাপারটা কিছু বোঝে না, শুধু দেখে রবিনবাবু কিছু চিন্তা করতে করতে সিগারেট টানছে। যাতায়াতের সময় অন্যান্য পুলিশের লোকেরা রবিনবাবুকে স্যালুট মেরে চলে যাচ্ছে। একটা সময় অমিত বলে ওঠে, হঠাৎ ওনাকে একা ছেড়ে এলেন কেন? চেম্বারের মধ্যে ক্যামেরা উইথ মাইক্রোফোন লাগানো আছে। উনি সত্যি দুঃখ পেয়েছে নাকি অ্যাক্টিং করছে সেটাও তো জানার প্রয়োজন আছে। আপনি কি ওনাকে সন্দেহ করছেন? এই সব কেসে সবাইকে সন্দেহ করতে হয়। একটা রিকোয়েস্ট করব স্যার। বলো। আমি জানি আমাদের কাজ নিখোঁজদের সন্ধান করা, তবু বলছি, যদি ভরসা করে পামেলার আসামিকে ধরার দায়িত্বটা আমাদের দেন। ফটিক, এটা পুলিশের কাজ। তাছাড়া তোমরা ডিটেকটিভ না। ডিটেকটিভ হলে নয়, হারুকে বলে তোমাদের কাজে লাগাতাম। আপনি ঠিকই বলেছেন। হয়তো ডিটেকটিভদের মতো অত বুদ্ধি ও যোগ্যতা কোনোটাই আমাদের নেই, তবুও রিকোয়েস্ট, যদি একবার ভরসা করতে পারেন। রবিন একটু চিন্তা করে, তারপর বলে, অফিসিয়ালি আমি তোমাদের কোনো পারমিশন দিতে পারবো না, কিন্তু তোমরা যখন বলছো চেষ্টা করে দেখতে পারো। পুলিশের হেল্প লাগলে পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। চলো ভিতরে চলো। এই বলে রবিনবাবু চেম্বারের দিকে পা বাড়াতে গেলে ফটিক বলে ওঠে, স্যার, আর একটা কথা, রাজার বাড়ির লোকেদের ছেড়ে দিতে বলুন। হোয়াট? কি বলছো? আমার উপর ভরসা করুন। আসানসোলে গিয়ে অজান্তেই আমি একটা গুটি চেলে এসেছিলাম। আমার বিশ্বাস বাকি গুটিগুলো চাললেই আসামি জালে পড়বে। আমি জানি না তুমি কি প্ল্যান করছো, কিন্তু সব বলবো, আপনি শুধু আমাদের ভরসা করুন। রবিনবাবু আবার কিছু একটা ভাবে, তারপর বলে, ওকে। রাজাকে ফটিকরা তাদের বাড়িতে নিয়ে আসে। রাজা প্রথমে আসতে রাজি হচ্ছিল না। যখন জানতে পারে পামেলার মার্ডার কেস নিয়ে আলোচনা করবে, তখন আসতে রাজি হয়। ডিনারে কি খাবেন বলুন? আমার খিদের চেষ্টা কিছুই নেই, আপনারা খান। আনিয়ে রাখছি, যদি পরে খেতে ইচ্ছে করে বলবেন। এই বলে অমিত ফোনে খাবার অর্ডার করতে করতে বেডরুমের দিকে চলে যায়। রাজা বলে, আমি ভাবছি আপনাদের সাথে কথা শেষ করে রাতে কোনো বাসে আসানসোল চলে যাব। কথা শেষ হওয়ার পরে আপনি আর আসানসোলের বাস পাবেন না। আর তাছাড়া এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আমাদের মিসেসরা এখানে থাকে না, 3টে বেডরুম ফাঁকাই পড়ে থাকে। তাছাড়া আপনি বাড়ি যাবেন বলছেন, কাল তো শনিবার। শনিবারই কি আপনাদের অফিস বন্ধ থাকে? হ্যাঁ, আমাদের সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে। আর খোলা থাকলেও আমার মনে যে অবস্থা, আমি অফিস করতে পারতাম না। আপনি একটা কাজ করুন, লাগেজটা নিয়ে আমার সাথে আসুন। আপনার শোবার ঘরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যান, তারপর কথা শুরু করছি। না না, আমি ঠিক আছি, আপনি বরঞ্চ কথা শুরু করুন। ওকে, বসুন। ফটিক সোফায় বসে, সামনের সোফাটায় বসে রাজা। আপনি আমাকে বলুন,
মিরিকে পামেলা ছাড়া আপনার বাড়ির আর কে কে গেছিল? আমার মা, আমার দিদি, আমার ছোট বোন ও তার হাজব্যান্ড। আপনার বাড়ির লোকেরা প্রথমে বলেছিল পামেলা তাদের সাথে মিরিকে যায়নি, তারপর বলে পামেলা তাদের কিছু না জানিয়ে হোমস্টে থেকে চলে গেছে। আপনার কি মনে হয় এই কথাগুলো কেন বলল? বুঝতে পারছি না, কারণ এই কথাগুলো বলার তো কোনো কারণ ছিল না। ওরা যেদিন পৌঁছয় মানে শনিবার বিকেল থেকে সবার ফোন সুইচ অফ, আর সেটা আপনি নিজেও জানেন। এর কারণ কিছু বলতে পারবেন? সুইচ অফ পেয়ে তো আমি নিজেও অবাক। সিগন্যাল না থাকলে আউট অফ রিচ বলতে পারে, কিন্তু সবার একসাথে সুইচ অফ। এবার সোজা কথায় চলে আসি। পামেলাকে আপনার বাড়ির কেউ আগুনে পুড়িয়ে মেরেছে। কথাটা শুনে রাজা রেগে উঠে দাঁড়ায়, বলে, হোয়াট? আপনি কি বলছেন জানেন? জানি, বসুন, উত্তেজিত হয়ে লাভ নেই। রাজা আবার বসে পড়ে, কিন্তু শরীরের রাগ কমে না। এই সময় অমিত ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে এসে বসে। আমি বুঝতে পারছি সবাই আপনার নিজের, কিন্তু আপনি একবার ভাবুন, পামেলার গায়ে যখন আগুন লাগিয়ে দিয়েছিল তখন তার কতটা কষ্ট হচ্ছিল। জ্বালা যন্ত্রণা হয়তো কতবার আপনার নাম ধরে ডেকে হেল্প চাইছিল, রাজা বাঁচাও বাঁচাও, রাজা বাঁচাও। চুপ করুন, চুপ করুন, আমি আর ভাবতে পারছি না। আপনি শুধু শুনে সহ্য করতে পারছেন না। আর পামেলার কথা ভাবুন, জল জ্যান্ত একটা মেয়ে যখন দাউ দাউ করে আগুনে জ্বলছে তখন তার কি হতে পারে? রাজা কপালে হাত দিয়ে মাথা নিচু করে হাউ হাউ করে কেঁদে ওঠে। অমিত উঠে গিয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে জলের বোতল নিয়ে আসে। জানি এই দুঃখের ভাগ নিতে পারবো না, কিন্তু যদি আপনি চান পামেলার খুনিকে শাস্তি দিতে পারবো। রাজা নিজেকে একটু সামনে নেয়, তারপর চোখের জল মুছে বলে, যেই করুক শাস্তি তাকে পেতে হবে। বলুন ফটিকবাবু, আমাকে কি করতে হবে? আপনি আগে একটু জল খান। অমিতের বাড়ানো বোতলটা রাজা নেয় ও ঢক ঢক করে কিছুটা জল পান করে, তারপর সামনে সেন্টার টেবিলের উপর রেখে বলে, আপনি বলুন আমাকে এখন কি করতে হবে? আপনার বাড়ির লোকেদের পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছিল, আজ তাদের ছেড়ে দেবে। কালকে আপনি বাড়ি যাবেন, আর মনে রাখবেন মিরিক এবং পামেলার মৃত্যুর সম্পর্কে আপনি কিছু জানেন না। বাড়ির লোকেদের সাথে নর্মাল ব্যবহার করবেন, ওনারা যা বলবে আপনি বিশ্বাস করবেন এবং সাপোর্ট করবেন। মনে রাখবেন আপনার ক্যারেক্টারটা এখন মহাভারতের অর্জুনের মতো। যাদের আপনি শাস্তি দিতে চলেছেন তারা আপনার নিজের লোক। বাকি কথা আপনার সাথে আমার ফোনে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার বাড়ির লোকেরা জানে পামেলা আর আপনি আমাদের কলকাতার বন্ধু, আর আমরা শেয়ার মার্কেটের এজেন্ট। বাকি প্ল্যানিং আলোচনা করে জানাবো। রাজা সারা রাত ঘুমোয়নি, প্রায় সারাক্ষণ কেঁদেই কাটিয়েছে। ফটিক অমিতের খারাপ লাগছিল। অনেকবার অমিত রাজাকে রিকোয়েস্ট করেছিল খাবার জন্য, কিন্তু একটা দানাও মুখে তোলেনি। ভোর হতেই রাজা আসানসোলে যাবার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ফটিক ব্রাশ করে স্নান সেরে বাইরে বের হবার ড্রেস পরে নেয়। এরপর অমিতকে রেডি হতে বলে, কারণ ওরা রবীনবাবুর সাথে সেনবাড়িতে যাবে। অমিত স্নানে ঢুকলে ফটিক সোফায় এসে বসে এবং অমৃত ছেত্রীকে ফোন লাগায়। অমৃত ছেত্রী মিরিক থানার সাব ইন্সপেক্টর। ইনি পামেলার মার্ডার কেসের দায়িত্বে আছেন। গতকালকেই রবীনবাবুর থেকে তার মোবাইল নাম্বার চেয়ে নিয়েছেন। হ্যালো ছেত্রীজি, আমি ফটিক বলছি। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবীনবাবু আপনার নাম্বার দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কথা বলেছেন আমাকে। যেই হোমস্টেতে মার্ডার হয়েছে ওখানে কটা রুম আছে বলতে পারবেন? বা লোকেশনের কোনো ভিডিও করে পাঠানো যাবে? যেতে দূর মনে আছে, রাস্তার পাশে 3 তলা বিল্ডিং আছে, আর তার আন্ডারগ্রাউন্ডে সম্ভবত কিছু রুম ভাড়া দেয়। গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই দোকান আর রেস্টুরেন্ট। উপরতলায় মালিক নিজের ফ্যামিলি নিয়ে থাকে,
আর পিছনে দুটো দুটো করে 4টে কটেজ আছে, ওখানে পামেলারা ছিলেন। কিন্তু মার্ডারটা হয়েছে হোমস্টের পেছনে একটা জঙ্গলের মতন আছে ওখানে। তবুও আমি হোমস্টের লোকেশনের একটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি হোমস্টের মালিকের নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর মালিককে বলবেন বুধবার থেকে 7 দিনের জন্য বাইরের কাউকে যেন ভাড়া না দেয়। ভাড়া থাকলেও ক্যান্সেল করে দিতে বলবেন, আর ওই 7 দিনের ভাড়া ওনাকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আর কিছু দরকার থাকলে ফোন করবেন। নিশ্চয়। এই বলে ফটিক ফোন কাটে। তারপর পা দুটোকে সোফায় তুলে আসন করে বসে, কিছু চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পরে অমিত রেডি হয়ে আসে, বলে, ঝটপট বল, ব্রেড ওয়াটার খাবি না ডিম অমলেট? যা হোক কিছু একটা কর না। চল, তোর সাথে আমি রান্নাঘরে যাই, তোকে প্ল্যানটা সাজিয়ে বলি। ফটিকরা রবীনবাবুর গাড়িতে করে সেনবাড়ির দিকে যাচ্ছে। প্ল্যান তো ভালোই করেছো। তোমার কি মনে হয় রাজা ওর বাড়ির লোকেদের এগেনস্টে যাবে? পামেলার মৃত্যুর সংবাদ পেয়ে উনি খুব ভেঙে পড়েছে। বোঝা যাচ্ছে পামেলাকে খুব ভালোবাসত। আমি তোমার কথায় ওর বাড়ির লোকেদের ছেড়ে দিতে বলেছি। সব শুদ্ধ পালিয়ে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ব। আমি যতদূর আপনাকে বুঝেছি, ছেড়ে দেওয়ার পরেও নজরবন্দি আপনি ঠিকই রেখেছেন। গুড। ফটিক প্ল্যান তো ভালোই করেছে, কিন্তু হারুবাবু কি রাজি হবে? না না না, রুমেলা কি পারবে? ও তো কোনোদিনও অ্যাক্টিং করেনি। আপনি কি চান না আপনার মেয়ের খুনি শাস্তি পাক? 100% চাই। ওদের জন্য আজ আমার বড় মেয়েকে হারিয়েছি। আমার মিসেস অসুস্থ হয়ে বিছানায় শয্যা নিয়েছে। আমি চাই দোষীদের ফাঁসি হোক। বলতে বলতে হারুবাবু একটু উত্তেজিত হয়ে পড়ে। রুমেলা বলে ওঠে, ড্যাডি, তুমি আমায় পারমিশন দাও, আমি ঠিক পারবো। ফটিকবাবু, আপনারা শুধু আমাকে বলে দিন কি কি করতে হবে। আমরা মিরিকে যাব, আর মিরিকে গিয়ে ওই হোমস্টেতে উঠব যেই হোমস্টেতে পামেলাকে মারা হয়েছে। পামেলা। ফটিকের কথা শেষ হয় না, হারুবাবু কেঁদে ওঠে। রুমেলা নিজেকে শক্ত রাখে, তার মধ্যে যেন বদলা নেবার প্রতিজ্ঞা জন্মেছে। আপনি বলুন। তুমি আর পামেলা একই রকম দেখতে, তাই প্ল্যান করতে সুবিধে হয়েছে। শুনেছি ওখানে আন্ডারগ্রাউন্ডে কয়েকটা গেস্ট রুম আছে। তুমি আমাদের সাথে সেখানেই থাকবে, আর রাতে অথবা সিচুয়েশন অনুযায়ী পামেলা সেজে ওদের ভয় দেখাবে, যতক্ষণ না দোষী নিজের মুখে দোষ স্বীকার করছে। রাজা আমাদের সঙ্গ দেবে বলেছে। বাকি সাউন্ড এফেক্টের ব্যবস্থা আমি করে নেব, যাতে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। বাকি রইল অ্যাক্টিং, সেটা তোমাকে আমরা বুঝিয়ে দেব। বলো, রাজি? অবশ্যই রাজি। ড্যাডি, তুমি কি বলছো? আমি কি বলবো, রবিন যা বলবে তাই হবে। আমার মনে হয় প্ল্যান ঠিক আছে। এইভাবে দোষী বা দোষীদের অনায়াসে দোষ স্বীকার করানো যাবে। ওকে, কিন্তু সীমার যা শরীরের অবস্থা, আমাদের যাওয়া ইম্পসিবল। তোদের যেতে হবে না, ফটিকরা সামলে নেবে। তাছাড়া মিরিকের পুলিশ তো থাকছেই। ঠিক আছে। আমাদের কবে যেতে হবে? বুধবার সকালের ফ্লাইটে, আর রাজা ওর বাড়ির লোকেদের নিয়ে পৌঁছবে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে। ফ্লাইটের টিকিটগুলো কি আমি অ্যারেঞ্জ করে দেব? না, এখন থেকে যা খরচা হবে সবটাই আমার। কেন? আপনি তো আমার মেয়ের দোষীদেরই ধরতে যাচ্ছেন। আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার মেয়েকে খুঁজে আনতে, সেটা আর এখন সম্ভব নয়। কিন্তু তাকে যারা নিখোঁজ করেছে তাদের নিশ্চয়ই আমি খুঁজে আনতে পারবো। আর তাছাড়া অলরেডি আপনি আমাকে 1 লাখ টাকা পাঠিয়েছিলেন, সেটার মধ্যে এখনো অনেক টাকা বেঁচে আছে।
তবে এই কথাই রইল, আগামী বুধবার আমরা মিরিকে যাচ্ছি। এর মধ্যে যদি কোনো প্রয়োজন পড়ে ফোন করব। স্যার, আপনি নিশ্চয়ই এখন থাকবেন? না, আমাকে এখন অফিস যেতে হবে। আরও এখন আমি চলি, পরে এসে সীমার সাথে দেখা করে যাব। ওকে। অমিত সোফায় বসে টিভিতে খবর দেখছে। ফটিক বেডরুমের দিক থেকে মোবাইলে কথা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ও অমিতের পাশে সিঙ্গেল সোফায় বসে কথা বলতে থাকে। না, ব্লুটুথে বাজাবো। হ্যাঁ জানি তো, আপনি শুধু সাউন্ড এফেক্টগুলো আলাদা আলাদা করে পাঠাবেন। তা ধরুন এক একটা পিস মিনিট 3-4। থ্যাংক ইউ। আচ্ছা, কি খরচ পড়বে আমাকে জানিয়ে দেবেন। তবুও ওকে বাই। ফটিক লাইন কেটে অমিতকে বলে, দেখছিস আমি কথা বলছি, টিভির সাউন্ডটা একটু কমিয়ে রাখবি না? তুই কথা শুরু করেছিলি ভেতরের ঘরে, ওখানেই শেষ করে আসতে পারতিস। এখানে এলি কেন? বদ্ধ এইসব কথা। কার সাথে কথা বলছিলি? প্রডিউসার বিজয় দাস সাথে। ভুলভাল সিনেমার গল্পের বিজয় দা? কি বিষয়? ও বুঝেছি, সাউন্ড এফেক্টের বিষয়। কি বললো, হয়ে যাবে? হ্যাঁ, মঙ্গলবারের মধ্যে পাঠিয়ে দেবে। তুই লাগেজ সব গুছিয়ে ফেলিস তো, কাল ভোরভোরই কিন্তু আসানসোলের উদ্দেশ্যে বেরোতে হবে। লাগেজ তো গোছানোই ছিল, শুধু টুথব্রাশ ছাড়া কিছু বার করা হয়। তুই খাবার রেডি কর, ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এই সময় ফটিকের ফোন বেজে ওঠে। ফটিক ফোনের স্ক্রিনে দেখে রবীনবাবুর নাম। অমিতকে বলে, সাউন্ডটা মিউট কর, রবীনবাবু ফোন করেছে। অমিত টিভি সাউন্ড অফ করে। ফটিক মোবাইল অন করে বলে, হ্যাঁ বলুন স্যার। পোস্টমর্টম রিপোর্টটা দেখেছো? হ্যাঁ, অমৃত ছেত্রী হোয়াটসঅ্যাপ করেছে। মাথায় ভারী কিছু দিয়ে মারার আঘাত পাওয়া গেছে। তার মানে আগুন লাগাবার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে। যাই হোক, কাল সকালে আসানসোল বেরোচ্ছি, ওখানকার সিচুয়েশন জেনে আপনাকে ফোন করব। ঠিক আছে, গুড নাইট। রবীনবাবু ফোন কাটে। এরপর ফটিক কিছু চিন্তা করে, তারপর সোফা থেকে উঠে ভেতরের ঘরের দিকে রওনা দেয়। অমিত জিজ্ঞাসা করে, আবার কোথায় চললি? তুই টিভি দেখ, আমি ততক্ষণ রাজাকে ফোন করে কালকের প্ল্যানটা গুছিয়ে বলে দিই, কারণ একটা ভুল হলে পুরো খেলাটাই ভেস্তে যাবে। ফটিক ভেতরের ঘরের দিকে চলে যায়। অমিত টিভির সাউন্ড বাড়িয়ে খবর দেখতে থাকে। सुन बबुआ, जो मर गई वो तो लौट के नहीं आएगी, लेकिन ये 2 करोड़ रुपया नहीं लेंगे तो बुर्बक का बात हो जाएगा ना। देखो माँ, मुझे रुपया नहीं चाहिए, आप लोगों को चाहिए तो आप लोग ले लीजिए। দেখছেন বাবু, ও কিছুতেই বুঝতে চাইছে না। ওর ঘরে একটা আইবুড়ো দিদি আছে, তাকে বিয়ে দিতে হবে। ছোট মেয়েটার বর কিছু করে না, ঘরে বসে থাকে, তাকে একটা ব্যবসা খুলে দিতে হবে। আমরা কতদিন এই ভাড়া বাড়িতে আছি, এই 2 করোড় রুপিয়া পেলে আমাদের সব মুশকিল আসান হয়ে যেত। আপনারাই বোঝান বাবু। তবে আপনারা একটা বেকার ছেলের সাথে আপনার ছোট মেয়ের বিয়ে দিলেন কেন? কে বলেছে আমি বেকার? সবাইকে মিরি ঘুরিয়ে নিয়ে এলাম। কার টাকা পাঠাতে গেছিলেন? আমার টাকায়। এই সময় কবিতা ধমকে ওঠে, অনুপ সাবধান, আমার মায়ের সাথে তুমি এভাবে কথা বলবে না। দাদা মাকে বলো বাইরের লোকের সামনে আমাকে অপমান না করতে। আর দিদি, অনুপ মোটেও বেকার নয়, জমি দালালি করাটাও একটা কাজ। এই তো মোটা একটা টাকা পেল, সবাইকে নিয়ে ঘুরিয়েও আনলো। আমার মুখ খোলাস না সবিতা, তবে কিন্তু খুব মুশকিলে পড়বি। চুপ হয়ে যাও সব লোক, কাহা কিতনা বাত করনি হ্যায় পহলে ये देख लो। ফটিকের মনে হলো রাজার মা কিছু একটা ধামা চাপা দেবার চেষ্টা করলো। এই সময় অমিত বলে ওঠে, দেখুন, আপনাদের পারিবারিক ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আগের দিনই বলেছিলাম, পামেলা রাজা দুজনই আমাদের বন্ধু। আজ পামেলা পৃথিবীতে নেই, ওর টাকাটা যাতে রাজা পায় এই চেষ্টাই করতে এসেছিলাম। তা রাজা যখন বলছে টাকা নেবে না, তখন আমাদের আর কিছু করার নেই। যে নেই পৃথিবীতে
তার টাকা নেব কি করে বলুন তো? বলুন না, বলো। তুমি আর পামেলা আমাদের তুমি বলেই ডাকতে। ওর যা মনের অবস্থা, ভুল হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে রাজা, তোমার টাকা নিতে হবে না, বরঞ্চ এই টাকাটা পামেলার বাবাকে দিয়ে দেবো। চ। এই বলে অমিত ফটিক বেরিয়ে যাচ্ছিল। রাজার দিদি বলে ওঠে, রাজার বদলে আমরা টাকাটা নিতে পারি না? পারেন, কিন্তু চেক নেওয়ার সময় রাজাকে সামনে থাকতে হবে। কি রে ভাইয়া, এটুকু পারবি তো? চেক নিতে কোথায় যেতে হবে? মিরিকে। মিরিকের নাম শুনে সবার চেহারায় একটা ভয়ের ছায়া ভেসে উঠল। রত্না দেবী মানে রাজার মা জিজ্ঞাসা করে, মিরিকে কেন? আমাদের এজেন্সির সবকটা প্রোগ্রাম মিরিকে অথবা দার্জিলিংয়ে হয়। এই বছর মিরিকে হচ্ছে। কলকাতায় এত বড় বড় হোটেল থাকতে চেক নেওয়ার জন্য মিরিক যেতে হবে? হ্যাঁ, আমাদের কাস্টমারদের বছরে একটা করে ট্রিপ দেওয়া হয়। বলতে পারেন রথ দেখা কলা বেচা দুটোই একসাথে করাই। আপনাদের সবাই মিরিক থেকে ঘুরে এলেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না। রাজা যদি রাজি থাকে ও একাই আসতে পারে। হ্যাঁ, ও একা এলে বরঞ্চ আমাদের এজেন্সির অনেক খরচ কমবে। গাড়ি, হোটেল, আবার প্লেন। আপনারা প্লেনে নিয়ে যাবেন? শুধু নিয়ে যাই না, ফেরাটাও প্লেনে। সবিতা খুব আনন্দ পায়, কিন্তু কিছু বলতে পারে না। ততক্ষণে অমিত বলে ওঠে, ঠিক আছে, আসছি। যদি মিরিক যাওয়ার ইচ্ছে থাকে আজকের মধ্যেই ফোন করে জানাবেন। নমস্কার। এই বলে অমিত ফটিক বেরিয়ে যায়। রাজার মা রেগে বলে ওঠে, এমন একটা কাণ্ড ঘটালি যে মিরিকে যাওয়ার নাম শুনলেই সবার ভয় করছে। কথাটা শুনে রাজা সাথে সাথে ওর মাকে জিজ্ঞাসা করে, ঘটালো মতলব কে কি ঘটিয়েছিল? কবিতার সাথে সাথে ব্যাপারটা ব্যালেন্স করার জন্য বলে, ঘটালি ভুল করে বলে ফেলেছে। মা পামেলার কথা বলছিল। ও যদি ওখানে গিয়ে সুইসাইড না করতো তবে নির্ভয়ে যেতে পারতাম। তুই তো জানিস না পুলিশ কত হ্যারাসমেন্ট করেছে আমাদের। এক রাত লকাবে আটকে পামেলার মৃত্যুর ব্যাপারে সবাইকে আলাদা আলাদা করে নানা রকমের কোয়েশ্চেন করেছে। কপাল ভালো, একটা ভালো পুলিশ অফিসার ছিল, তার জন্য রেহাই পেয়েছি। মিরিকে গেলে ওখানকার পুলিশ ছাড়বে আমাদের? সেটা তো তোদের ব্যাপার। শুনলি তো, টাকা নিতে গেলে মিরিক যেতে হবে। আমার পামেলা টাকার উপর কোনো ইন্টারেস্ট নেই। এই বলে রাজা ঘরের দিকে চলে যায়। অনুপ বলে ওঠে, আমি বুঝতে পারলাম না, এই টাকা নিতে গেলে মিরিক কেন যেতে হবে? অনুপের কথাটা শুনে রাজা থেমে গিয়ে অনুপের দিকে ঘুরে বলে, সব কোম্পানির একটা সিস্টেম আছে। চাকরি তো কোনোদিন করনি, বুঝবে কি করে? এই বলে রাজা নিজের ঘরে ঢুকে যায়। আরে সালা, এ তো মনে হচ্ছে এই মন্দিরের ঘন্টা। সবাই বাজিয়ে চলে যাচ্ছে। দোষ সালা, এই বাড়িতেই থাকবো না। এই চলো আমরা বাড়ি ভাড়া নিয়ে চলে যাই। বাড়ি ভাড়া করবে কেন? চলো না, মিরিকে গিয়ে চেক নিয়ে আসি, নিজেদের বাড়ি হয়ে যাবে। ফুটপথের চায়ের দোকানের বেঞ্চে বসে ফটিক হোয়াটসঅ্যাপ লিখছে। অমিত বাজারের দোকানগুলোয় চোখ বোলাচ্ছে। অমিত একসময় ফটিককে বলে ওঠে, এখানে আর কতক্ষণ বসে থাকবি? চল হোটেলে গিয়ে এসি রুমে বিশ্রাম করি। ফটিক হোয়াটসঅ্যাপ লিখতে লিখতে বলে, বিশ্রাম করলে হবে বন্ধু, কাজ করতে হবে। ভুলে যাস না, ওরা কিন্তু এখনো মিরিক যাওয়ার জন্য রাজি হয়নি। শেষ। এবার সিনাকে সেন্ড করে দিই। হোয়াটসঅ্যাপে সিনাকে ডিটেলসটা লিখে দিলাম, একটু পরে হয়তো ফোন করবে। থানায় গিয়ে সামনাসামনি বসেই তো পুরোটা বলতে পারতিস। সাবধানের মান নেই। সবিতার হাজবেন্ড বহু চালাক, ব্রোকারি করে। অনুটার অনেকের সাথে আলাপ থাকতে পারে। যদি একবার জানে লোকাল থানার সাথে আমাদের যোগাযোগ আছে, তবে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তুই আর এক কাপ চা খা, আমি ততক্ষণে হাফ ডজন কলা কিনে আনি। এই বলে ফটিক ওঠে। পা বাড়াতে যাচ্ছিল, ফোন বেজে ওঠে। ফটিক অন করে বলে, পড়েছেন? হ্যাঁ পড়লাম। স্যার ঠিকই বলেছি, আপনার বুদ্ধির প্রশংসা যত করা যায় ততই কম। আমি একটু পরে বের হচ্ছি।
জমিয়ে অ্যাক্টিং করে আসবো। আপনারা এখন কোথায়? বাজারের সামনে একটা চায়ের দোকানে বসে আছি। এখানে চলে আসতে পারতেন। যাইনি, কারণ আছে। আচ্ছা, আপনি ওই বাড়ির ছোট মেয়ের জামাইয়ের ডিটেলস খোঁজ খবর নিয়ে আমাকে জানাবেন তো। লোকটাকে আমার ঠিক সুবিধের মনে হলো না। সে নয় দেব, কিন্তু আপনি 100% ধরে নিন খুন ওই বাড়ির বড় মেয়েই করেছে। ওনার নামে অনেক রেকর্ড আছে। কিছুদিন আগে নাকি পাশের বাড়ির এক মহিলাকে দা দিয়ে কোপাতে গেছিল। বাড়িওয়ালাকে এমন মার মেরেছে সে আর ভয়ে ভাড়া নিতেই যায় না। হ্যাঁ, মহিলাকে দেখে বুঝেছি মহিলা একটু রাগী। জাল তো ফেলি, তারপর দেখা যাক কোন মাছটা ওঠে। আপনি যান, ঝটপট কাজটা সেরে ফেলুন। আমরা ততক্ষণে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই। ঠিক আছে, আপনারা যান, আমি ফিরে এসে ফোন করছি। সিনহা ফোন কেটে দেয়। অমিত বলে, গাড়িটাকে কি এখানে ডেকে নেব? এই বাজারের মধ্যে দরকার কি আছে, চল না, সামনেই তো পার্কিং করেছে। ইন্সপেক্টর সিনহা পুলিশ ফোর্স নিয়ে রাজাদের বাড়িতে হাজির হয়। চলুন, আপনাদের আমাদের সাথে থানায় যেতে হবে। কেন ইন্সপেক্টর, আমরা আবার কি করলাম? কি করেছেন জানেন না? আপনার বৌমাকে মিরিকে নিয়ে গিয়ে পুড়িয়ে মেরেছেন। আগেই তো বলেছি যে আমরা ওকে মারিনি, ও নিজেই সুইসাইড করেছে। সেসব জানি না, লালবাজার থেকে অর্ডার আছে আপনাদের লকআপে ভরার। ইন্সপেক্টর, আপনি তো সেদিন ছেড়ে দিলেন, তাহলে আজকে কেন আবার নিতে এসেছেন? আমরা কিছু করিনি স্যার, আমাদের নিয়ে যাবেন না। সেসব আমাকে বলে লাভ নেই, কালকে কোর্টে তুলবো, যা বলার ওখানে বলবেন। স্যার, কিছু কি করা যায় না? বিশ্বাস করুন, আমরা কেউ পামেলাকে মারিনি। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? তুলুন সব কটাকে গাড়িতে। এই সময় রাজা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ও, আপনি বাড়িতে? আপনার মিসেসকে ওনারা সবাই মিলে মার্ডার করেছে আর আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট চাইছেন? নাকি আপনিও এইসবের মধ্যে যুক্ত? না না, আমার বেটা এসবের মধ্যে যুক্ত নেই। যা বেটুয়া, তুই ঘরে যা, আমরা এসব বুঝে নিব। এমন সময় অনুপ সিনহার কাছে এগিয়ে এসে বলে, স্যার, কিছু লেনদেন করে ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত না? কেসটা এখন লালবাজারের হাতে, আমার কিছু করার নেই। কবিতা এগিয়ে আসে, ইন্সপেক্টরকে বলে, দেখুন না স্যার, আপনি ভালো মানুষ আছেন, সেদিন আমাদের ছেড়ে দিলেন। সিনহা একটু চিন্তা করে, তারপর বাকি পুলিশদের বলে, শুনুন, আপনারা সবাই গিয়ে বাইরে অপেক্ষা করুন, আমি পরে ডাকছি। পুলিশের লোকেরা সবাই বাইরে চলে যায়। সিনহা বলে, কেসটা এখন লালবাজার হ্যান্ডেল করছে, A to Z কে দিতে হবে, সেই বুঝে অ্যামাউন্ট বলবেন। আমরা কি বলবো স্যার, আপনিই বলুন। 10 লাখ। অ্যামাউন্ট শুনে সবাই চুপ হয়ে যায়। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। সিনহা বলে, ঝটপট বলুন, আমার অনেক কাজ আছে, আপনাদের নিয়ে পড়ে থাকলে হবে? স্যার, আমরা এত টাকা কোথায় পাবো? মার্ডার কেস, প্রমাণ হলে ফাঁসি অথবা যাবজ্জীবন, এটুকু তো লাগবেই। স্যার, আপনি যেটা এটুকু বলছেন সেটা আমাদের কাছে অনেক, আমাদের সবাইকে বিক্রি করলেও সেটা আসবে না। ভেবেছেন আমি খবর রাখি না? পামেলার শেয়ার বেচে 2 কোটি টাকা হয়েছে, আর সেই টাকা পাওয়ার লোভে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, যাতে রাজা ওই টাকাগুলো পায় আর আপনারা সেই টাকা দিয়ে ফুর্তি করতে পারেন। এটা বাজে কথা, আমরা পামেলাকে মারিনি। তাছাড়া আমরা মিরিক থেকে ফেরার পরে টাকার বিষয়টা জানতে পারি। তাছাড়া আমরা তো টাকাটা পাচ্ছি না, চেক আনতে গেলে আমাদের নাকি মিরিক যেতে হবে। না না, আসানসোল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। তাছাড়া চেক মিরিকে গিয়ে কেন নিতে হবে? এই এজেন্সির এরকমই নিয়ম, ওনারা বছরে একবার ক্লায়েন্টদের নিয়ে বেড়াতে যান আর ছোটোখাটো প্রোগ্রাম করে, শেয়ারের প্রফিটের চেক হাতে তুলে দেন। আচ্ছা, আমি মিরিকে যাওয়ার পারমিশন দিতে পারি, কিন্তু 15 লাখ লাগবে। কিন্তু ওখানে গেলে পুলিশ যদি আমাদেরকে অ্যারেস্ট করে? তার ভয়ে আমরা যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। সে তো আমি এখানেও অ্যারেস্ট করব, বরং আপনারা মিরিকে যান, লালবাজার থেকে ওখানকার থানাকে বলে দেবে যাতে আপনাদের অ্যারেস্ট না করে। কিন্তু মনে রাখবেন, পালাবার চেষ্টা করবেন না, পুলিশের লোক সব সময় আপনাদের চোখে চোখে রাখবে।
কতদিন লাগবে আপনাদের এই ব্যাপারটা মেটাতে? ঠিক জানি না, তবু ধরুন চেক ক্যাশ অবধি দিন 15। ঠিক আছে, ততদিন উনি আমাদের লকআপে থাকবেন। না না, আমাকে কেন ধরবেন? আমি ওদের সাথে মিরিকে যাব। স্যার স্যার স্যার, উনি আমার মিসেস স্যার, ওকে ছাড়া কোথাও যাওয়াটা কি ঠিক দেখায় বলুন? আপনি আমাদের উপর ভরসা করুন না, আমরা কোথাও বলবো না। ব্যাপারটা রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আমার রিস্কে ছাড়ছি। মনে রাখবেন 15 দিনের মধ্যে যদি 15 লাখ না পাই তাহলে কিন্তু সব কটাকে জেলের ভাত খেতে হবে। এই বলে সিনহা বাড়ি থেকে বেরিয়ে যায়। রত্না দেবী কবিতাদের সামনে এসে বলে, কবিতা, আরে তাড়াতাড়ি ওনাদেরকে ফোন কর, প্লেনে টিকিট কাটতে হবে তো, আর বলবি আমরা সবাই যাব। নিজা ফোন কর। যাক, এই সুযোগে আমরা প্লেনে চড়ার স্বপ্নটা সম্পূর্ণ হবে। একজন মারা গেছে, সে দুঃখ তোমাদের মধ্যে নেই, কিন্তু তার টাকা পাওয়ার জন্য শকুনের মতন ঝাঁপিয়ে পড়েছো। এই বলে রাজা ঘরে ঢুকে যায়। রত্না দেবী রাজাকে উদ্দেশ্য করে বলে, যে মারা গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার টাকাটা পেলে তো আমাদের সবারই ভালো হতো। তুই ফোন কর কবিতা। ফটিক হোটেল রুমে বসে হাতে স্যুপের বাটি নিয়ে স্যুপ খাচ্ছে। অমিত খাবার খেয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে টাওয়ালে হাত মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে আসে। বলে, মাংসের ঝোলটা দারুণ বানিয়েছে। স্যুপটাও খারাপ বানায়নি, শুধু ব্রেডগুলো একটু সেঁকা হলে ভালো হতো। এই সময় বিছানার উপর রাখা দুজনের ফোনের মধ্যে ফটিকের ফোন বেজে ওঠে। তোর ফোন বাজছে, ধর, রাজাদের বাড়ির ফোন হবে। অমিত বিছানা থেকে ফটিকের মোবাইল তুলে নিয়ে বলে, ট্রু কালারে উঠেছে কবিতা, রাজার দিদি। ধর। হ্যালো, তরুণ বাবু? কে তরুণ বাবু? না, রং। অমিত রং নাম্বার বলতে যাচ্ছিল। ফটিক ঝাঁপিয়ে পড়ে অমিতের থেকে ফোন নিয়ে নেয়। হ্যাঁ বলুন, আমি তরুণ বলছি। আমরা সবাই মিলে ঠিক করলাম আপনাদের অফিসের প্রোগ্রামে আমরা মিরিকে যাব। কিন্তু আমি তো অফিসে ফোন করে আপনারা যাবেন না, চেক নেবেন না বলে দিলাম। না না, আমরা চেক নেব। ঠিক আছে, আমি দেখছি। আপনি রাজাকে বলবেন পরে ফোন করতে। ঠিক আছে, বলবো, কিন্তু আপনি দেখবেন তরুণ বাবু, আমরা যেন চেকটা পাই। আমি চেষ্টা করব। এই বলে ফটিক ফোন কাটে। এরপর বলে, শেষ অবধি পাখি জালে পড়ার জন্য প্রস্তুত। সত্যি কি পাখি জালে পড়ার জন্য প্রস্তুত, নাকি এর মধ্যে অন্য কিছু ঘটনা ঘটে যাবে? তাছাড়া আদেও কি রাজার ফ্যামিলির লোকেরা পামেলাকে খুন করেছে, না অন্য কেউ? আর ফটিক যে প্ল্যান করে রুমেলাকে ভূত সাজিয়ে সত্যবার করতে চাইছে, সেটা কি আদেও সাকসেস হবে? আচ্ছা, এটাও তো হতে পারে ওখানে সত্যি সত্যি ভূত আছে। সব কিছুর উত্তর জানতে আপনাদের অপেক্ষা করতে হবে পর্ব 2 এর জন্য। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, তবে পর্ব 2 এর নোটিফিকেশান পেয়ে যাবেন। তবুও জানিয়ে রাখছি, খুব শীঘ্রই পর্ব 2 আমরা রিলিজ করব। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।